এটা আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সঙ্গে অনেকবার মিটিং করেছি। বিদেশ যাবো এটাই খুব স্বপ্নের মধ্যে ছিল, আর র্যান্ডম যাবো সেটা তো ভাবি নাই। সব গেস্ট খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, হয়তো অনেকে রিকভার করতে পেরেছে, অনেকে পারে নাই। কম্বোডিয়ার মতো একটা দেশ তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজ। আমি উম্মে জামিলাতুন নাইমা আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আকাশবাড়ি হলিডেজ গত 16 বছর ধরে আপনাদের আস্থার জায়গা হয়ে রয়েছে। যখন ট্রাভেলিংয়ের কথা আসে তখন কিন্তু আমরা আকাশবাড়ি হলিডেজকেই ইন্ডাস্ট্রিতে সব থেকে টপ হিসেবে আমার মনে হয় এতদিনে আমরা বিবেচনা করে থাকি। আর এই 16 বছরের যে জার্নি, এটা কিন্তু খুব সহজ ছিল না। সেই 16 বছরের জার্নিতে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে গেছেন অনেক মানুষ। সেই রকম একজন উজ্জ্বল নাম, যিনি আমাদের অতিথি হিসেবে আজকে আমাদের ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজে আছেন। আকাশবাড়ি হলিডেজের চিফ অপারেটিং অফিসার মিস্টার আশিকুর রহমান বাবু স্যার আছেন আমাদের সাথে। তিনি একদম প্রথম থেকে আকাশবাড়ি হলিডেজের সাথে আছেন প্রায় অনেক বছর যাবত এবং আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্টদের কিন্তু খুব পরিচিত মুখ হিসেবে আছেন বাবু স্যার। তো স্যার কেমন আছেন? আকাশবাড়ি হলিডেজের সাথে এতদিন কাজ করতে পেরে আপনার কেমন বোধ হচ্ছে? ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি নাইমার সাথে আকাশবাড়ি হলিডেজের সকল দর্শক, যারা ক্লায়েন্ট আছেন, হ্যাঁ, যারা আকাশবাড়ির মাধ্যমে সার্ভিস নিয়েছেন বা যারা নিতে চান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আকাশবাড়ি হলিডেজে 2014 সালতে আমি জয়েন করি, অর্থাৎ মোটামুটি শুরুর দিকেই হয়তো 2-3 বছর পরে আমি জয়েন করেছি। সো জার্নিটা প্রথম দিকে আসলে এতটা সহজ ছিল না। এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে 2014 সাল, 15 সাল আর আজকে 2026 সালের ট্রাভেল ইন্ডাস্ট্রি অনেক ব্যবধান। তো শুরুটা বাংলাদেশের মানুষকে, একটা সময় আমি এর আগেও অনেকবার ইন্টারভিউতে বলেছি, আমি অনেক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছি যে একটা সময় বাংলাদেশের মানুষ ট্রাভেল করা, বিদেশ যাওয়া, এগুলো একটা স্বপ্নের ব্যাপার ছিল। এখনও অনেকের কাছে স্বপ্নের ব্যাপার। তো চিন্তা করি বিদেশ মানে অনেক টাকা, অনেক কিছু হটেবার। তো এই কাজটা আকাশবাড়ি খুবই দক্ষতার সাথে, আমি মনে করি আমরা খুবই দক্ষতার সাথে এটা বাংলাদেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে বিদেশ মানে অনেক টাকা না, অনেক টাকা খরচ করতে হবে, অনেক টাকা লাগবে। তো এমনটা না, আমরা দেশের মধ্যে যারা ট্রাভেল করি, ডোমেস্টিক ট্রাভেলার, অর্থাৎ যারা কক্সবাজার 3-4 দিন থাকতে গেলে যে টাকা খরচ হয়, এর থেকে কম টাকা খরচ করে আমরা নেপাল ঘুরে আসতে পারি, আমরা থাইল্যান্ডে যাই, অনেক দেশে হতে পারি, আমরা অনেক দেশ ঘুরে আসতে পারি। তো এটা বাংলাদেশের মানুষকে জানানোর জন্য প্রথম যে কাজটা, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আকাশবাড়ি হলিডেজই এটা শুরু করেছে এবং বাংলাদেশের মানুষকে ট্রাভেলের সাথে ইনকারেজ করেছে। এটা আকাশবাড়ি হলিডেজের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণী যারা আকাশবাড়ির সাথে এখনো আছে, অনেকেই হয়তো নেই, বাট সবাই খুবই দক্ষতার সাথে কাজটি করেছে। আর আমাদের সম্মানিত সিইও তহিদুল আলম মিল্কি স্যার, তার বিচক্ষণতা তো ডেফিনেটলি বলতে হবে। তো তার নির্দেশনায় আমরা কাজটা ভালোভাবে করতে পেরেছি বলে আমি মনে করি। আচ্ছা স্যার, আপনি কিন্তু আমাদের আকাশবাড়ি হলিডেজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেক কান্ট্রিতে গিয়েছেন। তো সেই সময়কার কোনো এক্সপিরিয়েন্স বা কোনো মেমোরেবল কোনো জার্নি যেটা এখন আপনার মনে পড়ে, এবং সেই এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম ছিল? আমি যখন 2014 সালে আমি জয়েন করি, তো একটা সময় আমি এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি আরেকটু বলি আপনাদেরকে। এই ইন্ডাস্ট্রিতে আমি অ্যাকচুয়ালি একজন সায়েন্স স্টুডেন্ট, কিন্তু আমি ফিজিক্সে মাস্টার্স করেছি, এটা অনেকেই জানে, বাট এটা একটা ডিফারেন্ট জগৎ। সায়েন্স স্টুডেন্ট হিসাবে আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি। বাট আমি যখন 2014 সালে জয়েন করি, তো এর আগে আমার কাছেও এমনটা ধারণা ছিল যে বিদেশ যাব বা বিদেশ ঘুরতে র্যান্ডম যাব, বিদেশ যাব এটাই খুব স্বপ্নের মধ্যে ছিল, আর র্যান্ডম যাব সেটা তো ভাবি নাই। বাট আমি যখন আকাশবাড়িতে জয়েন করি, এরপর অ্যাকচুয়ালি আমার অনেক গভর্নমেন্ট জব অনেক জব হয়েছে, বাট আমি আসলে এতটাই মজা পেয়েছি, আমি আর আসলে মুভ করার জন্য কখনো চেষ্টা করি নাই। হয়তো আমার ফ্যামিলি প্রেশার ছিল, অনেকেই ছিল, যে আমি তখন বিসিএস দিয়ে আমি এখানে আসছিলাম, 33 বিসিএস ভাইবা দিয়ে আমি জয়েন করেছিলাম এখানে। তো এনিওয়েজ, তো আমি আসলে অ্যাকচুয়ালি এখানে অনেক মজা পেয়েছি। আর এই
আমি প্রথম যখন বিদেশ যাই, লাইক আমি প্রথম সিঙ্গাপুর দিয়ে আমার ট্রাভেল জার্নিটা শুরু করেছিলাম। তো এই যে বিদেশ যাব, সিঙ্গাপুর যাব, ইমিগ্রেশন কেমন হবে, কিভাবে লাগেজ কেমনে যাবে, কোথা থেকে কালেক্ট করব, কিভাবে হবে, হোয়াটএভার, অনেক থিঙ্কিং, অনেক কিছু চিন্তা, অনেক প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু করেছি। ওখানে কোথায় যাব, কেমনে দেখবো, হোয়াটএভার, ফ্যামিলি নিয়ে গেলে সেখানে আরও অনেক ব্যাপার থাকে। অফিস থেকে যখন আমি 2017 সালে প্রথম মে মাসে আমি ট্রাভেল করি সিঙ্গাপুরে। তো এটা অ্যাকচুয়ালি প্রথম দিকে হয় কি, যারা নিজেদের মতো করে যায়, আমি যেটা দেখেছি, আমি ইমিগ্রেশনে যে দেখেছি, যারা গাইডলাইন পায় না, অর্থাৎ যারা প্রি প্ল্যান করা থাকে না, এরা অনেক প্রবলেম ফেস করে। লাইক আমার ওখানে যাওয়ার পরে আমার যে একটা লাগবে, সিঙ্গাপুরের যে অ্যারাইভেল কার্ড লাগবে। যেমন একটা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যখন ট্যুরিজমে আসে, তারা ট্যুরিজমের যেসব রিপ্রেজেন্টেটিভ থাকে, এরা সবাই, আমরা যেটা করি, আমরা একটা পূর্ণাঙ্গ প্ল্যান করে দিচ্ছি যাতে সে কোনো তার বোদারিং না হয়, কোনো হ্যাসেল না হয় এয়ারপোর্টে, তার ইমিগ্রেশনের রিকোয়ার্ড ডকুমেন্টস, এভরিথিং। তো এটা আমি দেখেছি যে আমার সাথে ইমিগ্রেশন দাঁড়িয়েছে, দুইটা মহিলা এবং তার দুটা বাচ্চা সহ, তারা সিঙ্গাপুর ইমিগ্রেশনে, আমরা গিয়েছি, আমার মনে হয় 30 সেকেন্ড অর 1 মিনিট ম্যাক্সিমাম সময় লেগেছে ইমিগ্রেশন শেষ করতে। বাট ওই মহিলা ইন্ডিয়ান ছিল মেবি। তো উনি কোনোভাবে ওনাকে ইমিগ্রেশন থেকে ওনাকে ক্লিয়ারেন্স দিচ্ছে না, ওনাকে দিচ্ছে না। উনি অনেক রিকোয়েস্ট করছে ওনার দুইটা বেবিকে নিয়ে বারবার রিকোয়েস্ট করছে ইমিগ্রেশন অফিসারকে। ইমিগ্রেশন অফিসার তার হায়ার ম্যানেজমেন্টের কাছে গিয়েছে, কিন্তু ওনাকে, কারো প্রবলেমটা কোথায়। আমি আসলে অ্যাজ এ একজন ট্রাভেল এজেন্সির এজেন্ট হিসেবে আমার আসলে খুব জানার ইচ্ছে যে কেন ওনাকে যেতে দেয়নি। তা আমি দেখলাম যে উনি টিকিট করেছে সিঙ্গেল পিনারে, তখন রেস্ট্রিকশন ছিল, সিঙ্গেল পিনারে টিকিট করেছে, মানে যাওয়ারটা আসারটা আলাদা আলাদা। বাট উনি অন্য দেশে যাবে সিঙ্গাপুর থেকে, বাট ওই দেশে যে রিটার্ন করবে সেই টিকিটটা ওনার কাছে ছিল না। আবার ওনার হোটেল কনফার্মেশন ছিল না, হোয়াটএভার কিছু প্রবলেম ছিল, যে কারণের জন্য উনি কোনোভাবে ওনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয় নাই। পরে ওদের অফিসারের রুমে নিয়ে গেছে, যে হোটেল পরে আর আমি দেখেছি যে ওনার বাচ্চাগুলো কান্নাকাটি করছে। বাট এটা খুবই একটা প্যাথেটিক আমার কাছে মনে হয়েছে। তো আসলে একটা হজবরল ট্যুর যেটা হয়ে যায় অনেকে। এখনো গেলে অনেক, আমি ওই লাঞ্চ ডিনার দেখা যাচ্ছে অনেক হোটেল সবাইকে কনফার্ম করে আমি যাই যে আমি ট্যুরে যাচ্ছি, আমি একেবারে ক্লিয়ার, ওটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমি ঘুরবো, সব কিছু, আমি কোনো হ্যাসেল নিব না, কোনো বোদারিং আমি চাই না। আমার জন্য সব কিছু রেডি থাকবে, আমি ওকে এনজয় করবো, আমি জাস্ট এনজয় করতে গেছি। এখন আমি ধরুন 2 দিনের জন্য গিয়েছি বা 3 দিনের জন্য একটা দেশে গিয়েছি, বাট আমি যদি ওই হোটেল খোঁজার জন্য আমি কোন ট্যুর গাইডের কাছে যাব, আমি কোথায় ট্যুরে যাব, কোথায় পেমেন্ট করবো, হোয়াটএভার, এগুলো নিয়ে যদি আমি সব ব্যস্ত থাকি, তাহলে আমি কীভাবে এনজয় করবো। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে সুন্দর সুন্দর ট্যুর প্রোগ্রাম এবং খুব কম কস্টিংয়ে ট্যুর প্রোগ্রাম, বাংলাদেশের মানুষকে সাহস দেখানো যে হ্যাঁ আপনি ইউ ক্যান ভিজিট ফরেন কান্ট্রি বিকজ ইউ আর ক্যাপাবেল, আপনি এটার জন্য অনেক টাকা লাগবে না, অল্প টাকায় আপনার অ্যারেঞ্জ করে দিয়েছি। তো এই কাজগুলো যে সুন্দর সুন্দর প্ল্যান মেক করা, এই যে কাজগুলো আমরা খুবই বিচক্ষণতার সাথে আকাশবাড়ি হলিডেজ করেছে এবং করে যাচ্ছে। আপনি আরেকটা বিষয়, মালদ্বীপ শ্রীলঙ্কা রিসেন্ট আপনারা দেখেছেন, এই মালদ্বীপ শ্রীলঙ্কা কম্বো যে প্যাকেজ হয়, শ্রীলঙ্কা অনেক এক্সপেন্সিভ, মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ প্রোগ্রাম ছিল। এটা আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সঙ্গে অনেকবার মিটিং করেছি, ওদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি, এবং আমরা একটা কম্বো প্যাকেজ ফার্স্ট আমরা এটা মার্কেটে ইন্ট্রোডিউস করিয়েছি। এবং সেইটা সারা দেশে সেটা একটা রেভুলেশন হয়ে গেছে, যে সব ট্রাভেল এজেন্সি সে প্যাকেজে, এবং সব গেস্ট খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। যদি আপনি এখন বলেন, আপনার এমন কোনো এজেন্সি নেই যাদের এই মালদ্বীপ শ্রীলঙ্কা কম্বো প্যাকেজ নেই, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট হয়ে গেছে। তো এই যে কাজগুলো, পরিকল্পনার পিছনে ব্যাক এন্ডে যে কাজ করা, যে চিন্তা করা, যে নতুন প্যাকেজ তৈরি করা, এই কাজগুলো কিন্তু আমরা খুবই বিচক্ষণতার সাথে আমরা করেছি এবং করে যাচ্ছি। তো অ্যাজ এ আমরা ট্রাভেল এজেন্ট হিসাবে আমরা শুধু সবসময় যে আমরা প্রফিট করবো, আমরা বেনিফিট হবো, এটা আমরা আসলে কখনোই ভাবি নাই। আমরা চিন্তা করেছি যে মাস পিপল ভিজিট করবে। বাংলাদেশের মিডিল ক্লাস লোকজন যারা স্বপ্ন দেখতে ভয় পেত, তারা এখন স্বপ্ন দেখে, এবং না, স্বপ্ন শুধু দেখে না, তারা বাস্তবে তারা বিভিন্ন দেশ ঘুরছে, যে ব্যবস্থা আমরা করেছি এবং আমাদের প্ল্যান আছে। আমাদের রিসেন্ট একটা প্যাকেজ যেমন যাচ্ছে আপনাদের ইউকে, টার্কি এবং এডিনবার্গ দিয়ে, অর্থাৎ এই টার্কি যে কম্বো প্যাকেজটা আপনার 2,90,000 টাকায়,
আমরা একটা একটা আমি মনে করি এটা খুবই ভালো একটা প্যাকেজ করেছি, যেটা আপনি শুধু টার্কি যদি কেউ ট্যুর করতে চায় 2 লাখ 3 লাখ টাকা নিয়ে শুধু টার্কি ট্যুর হয় না, তো লন্ডন, এডিনবার্গ এবং এডিনবার্গ মানে স্কটল্যান্ড, আপনারা জানেন যে ইউকে ভিসা দিয়ে, ইউনাইটেড কিংডমের ভিসা দিয়ে 4টা দেশে যাওয়া যায়। একটা হচ্ছে ইংল্যান্ড, একটা ওয়েলস, একটা স্কটল্যান্ড, একটা নর্দার্ন আয়ারল্যান্ড। তো এডিনবার্গটা হচ্ছে আপনার স্কটল্যান্ড। তো স্কটল্যান্ড, তারপর ইংল্যান্ড এবং টার্কি, 3টা দেশ আপনি 2,90,000 টাকায় ঘুরতে পারছেন, এবং আমরা ব্যাপক অনেক ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা স্যার, এখন এই যে ট্রাভেলিং এর যে অবস্থা এখন বাংলাদেশে, বিশেষ করে যে ট্রাভেল রেস্ট্রিকশন অনেক দিক থেকেও মানুষের আছে, প্লাস আমি জানি না হয়তো ইকোনমির কারণে অনেকটা মানুষ পিছিয়ে পড়ছে আর কি, বা ট্রাভেল করতে তারা হয়তো একটু অবস্ট্যাকল ফেস করছে। তো এই সব মিলিয়ে ট্রাভেল ইন্ডাস্ট্রির যে কিছুটা হলেও, ঠিক ডাউনফল আমি বলবো না, কিছুটা হলেও ডিক্রিজ করেছে ট্রাভেলিং এর রেশিওটা, সেটা আমরা কিভাবে আসলে ফেস করছি? অফকোর্স আপনি ঠিকই বলেছেন। আমরা যদি লাস্ট করোনা বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে বড় একটা ধাক্কা ছিল করোনাটা। এটা 2 বছর অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। আর এরপরে করোনার পরে এটা আমরা আস্তে আস্তে করে রিকভার, তো আসলে যে চলে গেছে যে সময়, বা যে সময়টা অনেকে জবলেস হয়েছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, হয়তো অনেকে রিকভার করতে পেরেছে, অনেকে পারে নাই। এরপর 22 সাল 23 সাল ভালো বিজনেস হলো ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য। ইটস এ ভেরি গুড টাইম। 25 সালের শেষের দিকে এসে 24 সালের পরে, যে 24 সালের বাংলাদেশের যে রেভলিউশন হচ্ছে, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান, তো এই অভ্যুত্থানের পরে থেকে আস্তে আস্তে করে, এবং এর অভ্যুত্থানের আগে থেকেই যে প্রবলেমটা হয়েছে, বাংলাদেশে বেশিরভাগ দেশ আপনার ভিসা রেস্ট্রিকশন চলে আসছে। যেমন আমি কিছু দেশের নাম যদি বলি, আমরা ভিয়েতনাম, কম্বোডিয়া, তো এরকম অনেক দেশ, আপনার সেন্ট্রাল এশিয়ার মধ্যে যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, হ্যাঁ, তো এগুলো যেমন একটা ভালো ট্রাভেল ডেস্টিনেশন ছিল। মিডল ইস্টের মধ্যে দুবাই, আপনার কাতার, ইজিপ্ট অনেকটা রেস্ট্রিকশনের মতোই, ভিসা করতে অনেক সময় লাগে। তো এই দেশগুলো ভিসা রেস্ট্রিকশন হওয়ার জন্য বাংলাদেশের মানুষ ডেস্টিনেশন সংকটে পড়ে গেছে। বিশেষ করে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আমরা খুবই সংকটের মধ্যে দিয়ে অনেক বছর, 2-3 বছর যাবত এই প্রবলেমের মধ্যে আছি। একটা মানুষ জানেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সবাই তো মানুষ আসলে নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে চায়। এখন আপনি একই সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, একই দেশ কতবার যাবে? যারা বিজনেস প্রয়োজন হলে ডিপেন্ড, বাট ট্যুরিজম পারপাসে একই দেশে সবাই বারবার যেতে চায় না। তো সেক্ষেত্রে বেশিরভাগ ডেস্টিনেশন বন্ধ। তো মানুষ আসলে কোথায় যাবে? এরপরে সবচেয়ে বড় বাংলাদেশের গভর্নমেন্টের যে চেঞ্জ, এই সব কিছু মিলাই, আর ইরাক এবং আমেরিকা যে আপনার যুদ্ধ, এটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট আপনার ট্রাভেল ইন্ডাস্ট্রিতে পড়েছে। আমরা ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের এই ডাউনগ্রেড, আপনি যেটা বলছেন ডাউনফল, যেটা আস্তে আস্তে করে আপনার সব সেলস, বাংলাদেশের ট্যুরিজমের অর্থাৎ ট্রাভেলার কমে যাওয়া। তো এটা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এটা খুবই ক্রিটিক্যাল একটা টাইম পাস করেছে লোকজন, আমরা করেছি। মানুষ দেখছি যে ট্রাভেল করতে চায়, যে সবার মধ্যেই সেই ইচ্ছাটা আছে। ট্রাভেল আসলে ট্রাভেল করতে চায় অনেকে, ট্রাভেলের জন্য এখন আসছেও। বাট এরপর বাংলাদেশিদের জন্য ভিসা যে জটিলতা, আপনি ইউরোপের দেশগুলো বা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড যে দেশগুলো, মানুষের একটা স্বপ্ন থাকে। আমেরিকা যেমন যে ভিসা নীতি তাদের যে চেঞ্জ করেছে, আগে 5 ইয়ার্সের ভিসা দিত, তো এটা ডেফিনেটলি মানুষ ভিসা করার পরে তাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো সে ভিজিট করতো। বাট এখন বন্ড দিতে হবে মিনিমাম $10,000। তো যে কারণের জন্য অনেকেই আসলে এত টাকা অনেকের কাছে এনে, স্লো ট্রাভেলার যারা, তাদের কাছে আসলে এত টাকা পয়সা থাকে না, বা যারা মিডিল ক্লাস, ওই রিস্কে আসলে তারা যেতে চায় না, যে আমার 10 লাখ 15 লাখ টাকা আমাকে ডিপোজিট করে আমাকে ভিসা নিতে হবে, তারপরে সবাইকে ভিসা দিচ্ছে না, আবার 3 মাসের ভিসা দেবে, এই টাইমের মধ্যে ম্যানেজ করতে পারে। সবকিছু মিলায় কেমন যেন একটু সব এই ইন্ডাস্ট্রির জন্য বারবার একটা ধাক্কা আসছে। বাট এটা আমাদের জন্য, ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য, আমার মনে হয় বাংলাদেশি ট্যুরিজম বোর্ডে বা বাংলাদেশে ট্রাভেল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট বিশেষ করে এই বিষয়টা আন্তরিক হতে হবে। লাইক দুবাই বাংলাদেশের জন্য ট্রাভেলের জন্য আমি মনে করি সবচেয়ে বড় ডেস্টিনেশন ছিল। বাট এই লাস্ট প্রায় 3 বছর যাবৎ দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের জন্য বন্ধ। সেটা হয়তো অনেক রিজন আছে, অনেক ব্যাখ্যা আছে, যে আমাদের ওখানে ইলিগাল লোকজন অনেক বেশি হয়ে গেছে, বিভিন্ন
ইস্যুজ আছে বা বিভিন্ন এজেন্সির প্রতারণা আছে, অনেক কিছু হতে পারে। তো কিন্তু একটা দেশ, এটা আমাদের জন্য ডিজাইনার হতো, আমাদের দেশের জন্য তো ডিজাইনার। অবশ্যই। যে কম্বোডিয়ার মতো দেশ, কম্বোডিয়া তো ইকোনমিক্যাল ভাবে যদি আমরা থিঙ্ক করি, বাংলাদেশ থেকে কম্বোডিয়া সূচকে ওরা অনেক নিচু অবস্থানে, বাট কম্বোডিয়ার মতো একটা দেশ তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে। ভিয়েতনাম আমাদের সমসাময়িক বা আমাদের মতো ইকোনমির দিক থেকে যদি চিন্তা করি তাহলে খুব বেশি ডিফারেন্স না, বাট সেই দেশটা আমাদের ভিসাটা বন্ধ করে রেখেছে। ইন্ডিয়ার একটা বড় অংশ বেশি ট্রাভেল করতো, ইন্ডিয়া তো অনেকদিন যাবত বন্ধ, বাট রিসেন্ট ওপেন করেছে, ইটস এ গুড নিউজ ফর আস। দুবাইটা একটা গুড নিউজ এসেছে যে ভিসা ওপেন করেছে, ওরা পোর্টাল ওপেন করেছে, বাট ভিসা ওপেন করেছে আমি এখন পর্যন্ত বলতে যাচ্ছি না। ওরা পোর্টাল ওপেন করেছে, বাট ইউ ক্যান সাবমিট দেয়ার, বাট ভিসা এখন পর্যন্ত আমরা পাইনি। বাট হোপফুলি এটা একটা পজিটিভ কিছু আসবে উইথিন শর্ট টাইমের মধ্যে। তো গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, যে দেশগুলো আমাদের ভিসা বন্ধ করে রেখেছে তাদের সঙ্গে যদি কথা বলে, সেই দেশের পররাষ্ট্র দপ্তরে যদি বাংলাদেশের সাথে আলোচনা হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে এটা সলিউশন হতে পারে হয়তো। সো সেক্ষেত্রে আমাদের ট্রাভেল বা এই সেক্টরটা আরো রিচ হতে পারে, আরো ইনরিচ হতে পারে যদি সবাই আন্তরিক হয়। দর্শক, আমরা অলরেডি অনেক বড় হয়ে গেছে হয়তো আমাদের কনভারসেশন, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছিল স্যারের কাছ থেকে এটা জানতে পেরে, তার পুরো জার্নি সম্পর্কে জানতে পেরে। মনে হচ্ছিল যে আকাশবাড়ি হলিডেজের জার্নিটাই আমি মোটামুটি স্যারের কাছ থেকে তার জার্নির থ্রুতে আমি শুনে নিয়েছি, কারণ তার মতো মানুষের কারণেই কিন্তু আজকে আকাশবাড়ি হলিডেজ আপনাদের বিশ্বস্ততার জায়গা, এবং আলহামদুলিল্লাহ যে আমরা এইরকম একটি বিশ্বাসের জায়গা আপনাদের জন্য তৈরি করতে পেরেছি। এবং স্যার যে নিষ্ঠার সাথে কাজগুলি করেন, যে প্যাশন থেকে উনি কাজ করেন, এবং এটাই কিন্তু প্রুফ করে যে আকাশবাড়ি হলিডেজের আসলে মোটোটা কি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ স্যার, আপনার ভ্যালুয়েবল সময় দিয়ে আমাদের সাথে এই কনভারসেশন করার জন্য। আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ সো আল্লাহ মাচ। হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।